দেখা। আমাদের পরিবারের সদস্য বলতে ছিলাম আমরা 4 জন, আমার বাবা, মা, বোন আর আমি। আমার বাবা খুব ভালো ইংরেজি শিক্ষক ছিলেন। ছাত্রছাত্রী থেকে শুরু করে সহকর্মীবৃন্দ সবার মুখে বাবার ভূয়সী প্রশংসা শুনতাম। অজানাকে জানার এক অদ্ভুত নেশা ছিল বাবার। একটু ফাঁকা সময় পেলেই বইয়ের পাতার মধ্যে নিজেকে ডুবিয়ে দিতেন। ভীষণ ভালো গল্প বলতেন বাবা। শনিবার দুপুরগুলোর কথা আজও মনে পড়ে। ঘরের জানলার কাছে আমরা দুজনে পাশাপাশি বসতাম আর বাবা আমাকে গল্প পড়ে শোনাতেন। মা ছিলেন গৃহবধূ। বাড়ির সবকিছু মাই সাজিয়ে গুছিয়ে রাখতেন। অত্যন্ত খোলা মনের মানুষ ছিলেন তিনি। আমি নিঃসংকোচে মার কাছে সব কিছু বলতাম, আর মা বন্ধুর মতো আমার সব কথা শুনতেন। মাকে মেজাজ হারাতে কখনো দেখেছি বলে আমার মনে পড়ে না, বরং ওনার মুখে সব সময় একটা সুন্দর হাসি লেগে থাকতো। আমার ছোট বোন, ওরে বাবা, সে ছিল 1 নম্বরের বিচ্ছু। সারাক্ষণ দুষ্টুমি করতো আর বিপদে পড়তাম আমি। মনে আছে একবার আমি ওকে আমার একটি খাতা ছিঁড়ে ফেলার জন্য একটা চড় মেরেছিলাম। ও কাঁদতে কাঁদতে মার কাছে গিয়ে আমার নামে মিথ্যে গল্প বানিয়ে নালিশ জানিয়ে এলো। মাও তার ছোট্ট পরীর কথায় বিশ্বাস করলেন আর আমাকে তিরস্কার করলেন। ও না তোমার ছোট বোন, আর তুমি কিনা ওর গায়ে হাত তুলেছ? ছি, আর যেন কখনো এমনটা না হয়। আমার যে বয়সে ছোট হবার সুযোগটা আমার বোন খুব ভালোভাবেই কাজে লাগাতো। তবে হাজার হোক, আমার ছোট বোন তো, ওকে ভীষণ ভালোবাসতাম আমি। প্রতিদিন সকালে আমরা সবাই বাড়ির কাছে একটি পার্কে হাঁটতে যেতাম। তবে তার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠতে হতো, আর সেটা আমার একদম পছন্দ ছিল না। বিছানার আরাম ছেড়ে উঠতে একেবারেই নারাজ ছিলাম আমি। তাই ঘুম ভেঙে গেলেও ঘুমানোর ভান করে বিছানায় পড়ে থাকতাম। কিন্তু মাকে ফাঁকি দিতে পারতাম না। উনি সবই বুঝতে পারতেন। আর তারপর আমি উঠে বসা না পর্যন্ত আমার পায়ের তলায় সুড়সুড়ি দিতেন। এসব কথা মনে পড়লে আজও বেশ মজা লাগে। রবিবারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকতাম আমি, কারণ রবিবারে আমরা সবাই একসাথে ঘুরতে বেরোতাম। একসাথে কাটানোর সেই মুহূর্তগুলি আমাকে ধীরে ধীরে পরিবার শব্দটির মানে শিখিয়েছে। আমাকে আরো ভালো করে বুঝতে সাহায্য করেছে যে আমার বাবা মা আমাকে আমাদের কতটা ভালোবাসতেন। বহু বছর কেটে গেছে। আগে যেখানে আমরা থাকতাম তার থেকে অনেক দূরে এখন আমার বাস। কিন্তু কিসের টানে যেন আমি মাঝে মাঝেই আমাদের পুরনো অঞ্চলটায় ফিরে যাই। আর সেই সব স্মৃতি জড়ানো রাস্তায় পা দিলেই আমার শৈশব যেন আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। সপ্তম শ্রেণীতে পড়াকালীন স্কুলে যাওয়া আমার কাছে দুঃস্বপ্নময় ছিল। আমি যে পড়াশোনায় খুব খারাপ ছিলাম তা নয়। আসলে আমার ক্লাসে 4 জন ছেলে মেয়ে ছিল যারা আমাকে টিকতে দিত না। প্রায় প্রতিদিন আমার পেছনে চেয়ারে বসতো আর নানাভাবে আমাকে উত্ত্যক্ত করত। আমার চুল ধরে টানতো, ঘাড়ে সুড়সুড়ি দিত, আবার কখনো বা চিমটি কাটতো। আমাকে বিরক্ত করার নানান ফন্দি ওদের কাছে মঞ্জুর ছিল, কিন্তু সবকিছু এমনভাবে করতো যে ক্লাসের শিক্ষক শিক্ষিকারা কিছুই দেখতে পেতেন না। ওদের জ্বালায় অতিষ্ঠ হয়ে আমি পেছনে ফিরে কিছু বললেই উল্টে ওরা আমার নামে অভিযোগ জানাতো যে আমি ওদের বিরক্ত করছি। ওরা সংখ্যায় বেশি ছিল বলে শিক্ষক শিক্ষিকারা সবাই ওদের কথাই বিশ্বাস করতেন। আমার ক্লাসের অনেকেই সবকিছু জানতো, বুঝতো, কিন্তু
কেউ কিছু মুখ ফুটে বলতো না। আসলে কেউ ওই অসভ্য দলটার বিরুদ্ধে যেতেই চাইতো না। একবার একটি ছেলে ওদের মুখের উপরে কিছু কড়া কথা বলেছিল। তারপরের দিনই খেলার মাঠে কে যেন ওর মাথায় একটা পাথর ছুঁড়ে মারে। ছেলেটিকে 2 দিন হাসপাতালে কাটাতে হয়েছিল। কে যে এমন কাজ করেছিল তার কোনো প্রমাণ পাওয়া যায়নি, যদিও আমরা অনেকেই বুঝতে পেরেছিলাম যে এমন কাজ কারা করতে পারে। একদিন সব কিছু ওলটপালট হয়ে গেল। ইতিহাসের ক্লাস চলছে। ওদের দলের 2টো মেয়ে আমার পেছনে বসেছে। প্রথম সব ঠিকঠাক চলছিল, কিন্তু মিনিট 15 পরেই শুরু হলো ওদের অসভ্যতা। প্রথমে 2জন মিলে ক্রমাগত আজেবাজে কথা বলে আমার মনঃসংযোগ নষ্ট করার চেষ্টা করলো। তাতে কাজ হলো না দেখে আমার ঘাড়ে রুমাল দিয়ে সুড়সুড়ি দিতে লাগলো। আমি দাঁতে দাঁত চেপে রইলাম, কিন্তু খানিকক্ষণ বাদে আমার সহ্যের বাঁধ ভেঙে গেল। বিরক্তি আর অনেক দিনের চাপা রাগ সব যেন ফেটে বেরিয়ে এলো। আমি পেছনে ফিরে চিৎকার করে বললাম, এসব কি অসভ্যতা হচ্ছে? ক্লাসের সবাই পেছনে ফিরে তাকালো। মেয়ে দুটো এমন ভাবে আমার দিকে তাকালো যেন কিছুই বুঝতে পারছে না। ম্যাডাম কোলার, আমাদের ইতিহাসের শিক্ষিকা, আমার দিকে কড়া চোখে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ফ্লোরা, ক্লাস ডিস্টার্ব করছো কেন? এখানে একটা কথা বলে রাখা ভালো, ইতিহাসে আমি বেশ কাঁচা ছিলাম বলে ম্যাডাম কোলার আমার উপরে খুব একটা সদয় ছিলেন না। উনি ভাবতেন আমি ইচ্ছে করে ইতিহাস পড়ি না। আমার ছোটখাটো ভুলভ্রান্তিও ওনাকে ক্রুদ্ধ করে তুলত। আমি ম্যাডাম কোলারের দিকে তাকিয়ে বললাম, দেখুন না ম্যাডাম, ওরা সমানে আমার ঘাড়ে সুড়সুড়ি দিচ্ছে, আমি ক্লাসে মন দিতে পারছি না। মেয়ে দুটোর একজন, অ্যালিস, সঙ্গে সঙ্গে বলে উঠল, না ম্যাডাম, আমরা কিছু করিনি। ও নিজে কিছু পড়ে না আর খালি আমাদের দোষ দেয়। আমরা নাকি প্রতিদিন ওকে বিরক্ত করি, খালি আমাদের নামে বানিয়ে বানিয়ে গল্প বলবে। গতকাল নাকি আমি ওকে চিমটি কেটেছি, আজকে সুরসুরি, আগামীকাল আবার আরেকটা কিছু বানিয়ে বলবে। ওর জন্য সবাই আমাদের খারাপ ভাবে বলে রুমাল দিয়ে চোখ মোছার ভান করল। মনিক, অ্যালিসের পাশে বসা বন্ধু, এবার উঠে দাঁড়ালো আর আমার সামনে রাখা খাতাটা তুলে ম্যাডাম কোলারের দিকে তাকিয়ে বলল, দেখুন ম্যাডাম, ও খাতায় প্রায় কিছুই লেখেনি। আমরা পড়াশোনা করছিলাম আর ও আমাদেরই দোষ দিচ্ছে। বাস্তবে কি ওরা পেছন থেকে এত বিরক্ত করছিল যে আমি প্রায় কিছুই লিখতে পারিনি। মনিক আমার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, ছি ফ্লোরা, ছি, আমরা না তোর বন্ধু? আমাদের নামে মিথ্যে কথা বলতে তোর লজ্জা করে না? তাও আবার টিচারের সামনে, ছি। ম্যাডাম কোলার আমার দিকে এগিয়ে এলেন, তারপর গম্ভীর গলায় বললেন, এতদিন ধরে এইসব শিখছো? পড়াশোনা না করে অন্যদের বিরক্ত করা হচ্ছে? আমাদের ক্লাসের পিছন দিকে একটা খুব ছোট ঘর ছিল। কেউ পড়া না করলে অথবা ক্লাসে খারাপ ব্যবহার করলে তাদের জায়গা হতো ওই ঘরটাতে। ম্যাডাম কুলার ইশারাতে আমাকে সেখানেই যেতে বললেন। আমার কোনো কথা শুনলেন না। আমি ছোট ঘরটাতে গিয়ে দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলাম। রাগে, লজ্জায়, অপমানে আমার সারা শরীর যেন জ্বলে যেতে লাগলো। আমি এর আগে কখনো এরকম শাস্তি পাইনি। মনে হচ্ছিল যেদিকে দু চোখ যায় পালিয়ে যাই। খানিক বাদেই ক্লাস শেষের ঘন্টা বাজলো। সবাই আস্তে আস্তে ক্লাস থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে থাকলাম কেবল আমি আর সেই ভয়ঙ্কর 4 জন। ওরা একজোট হয়ে আমার দিকে এগিয়ে এলো। ওদের মধ্যে অলিভার নামে একজন ছেলে ছিল। সে আমাকে শুনিয়ে শুনে বলতে লাগলো, কি অ্যালিস, আবার তুই ফ্লোরার সাথে দুষ্টুমি করেছিস? সত্যি তোকে নিয়ে আর পারা গেল না। অ্যালিস আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, কিচ্ছু করিনি, বিশ্বাস কর, খালি আমার রুমাল দিয়ে ওর ঘাড়ে একটু সুরসুরি দিচ্ছিলাম। তা নিয়ে কত কাণ্ডই না ও বাঁধালো। আমি তো ভেবেছিলাম যে আজকে ওর কাঁধে মাকড়সা ছেড়ে দেবো, সেটা তো করিনি। তাই জন্য ওর আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তা না করে ও কিনা আমার নামে নালিশ জানালো। কত বড় সাহস! মনিক একটা ছদ্ম রাগের ভান করে বলল,
তোরা থামবি? দেখছিস না মেয়েটা কিরকম কাঁদছে? না না, কাঁদে না সোনা, কাঁদে না। এরপর থেকে ক্লাসের মধ্যে মন দিয়ে পড়াশোনা করবে। দেখো তো আজ তুমি কত বড় অন্যায় করেছো। পড়া না শুনে তুমি কিনা অন্যদের বিরক্ত করছিলে। ম্যাডাম কুলের কি ভাবলেন বলো তো? ছি, আর কখনো এরকম অসভ্যতা করবে না। মনিকের কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ল। আমার ভেতরে কি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। শরীরের ভিতর দিয়ে যেন আগুন দৌড়চ্ছিল। তারপর আমি এক অভূতপূর্ব কাণ্ড করলাম। মনিকের উপরে ঝাঁপিয়ে পড়ে ওকে এলোপাথারি মারতে লাগলাম। ওরা সবাই হকচকিয়ে গেল। আমার থেকে এমন প্রতিবাদ ওরা কেউ আশাই করেনি। প্রাথমিক ঘোরটা কাটতেই সবাই মিলে আমাকে মনিকের থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো। ক্লাসের বাইরে দিয়ে কয়েকজন ছাত্রছাত্রী নিজেদের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছিল। চেঁচামেচি শুনে তারাও ঘরের ভিতর দৌড়ে এলো। সে এক হুলুস্থুলু কাণ্ড। প্রধান শিক্ষিকা ম্যাডাম মোড়োর অফিসে আমি দাঁড়িয়ে আছি। আমার বাবা মাকে ডেকে আনা হয়েছে। তারা মাথা নিচু করে ম্যাডাম মোড়োর সামনে দুটো চেয়ারে বসে আছে। সব কিছু ওনাদের বলা হয়েছে। আমার অসভ্য ব্যবহার, আমার মারামারি করা, সব কিছু। কেবল আমার চোখের জলের কথা কেউ কাউকে বলেনি দিনের পর দিন ক্লাসের ভেতর আমার হেনস্থা হবার কথা। আমি সব বলতে পারতাম, কিন্তু আমার কথা কে বিশ্বাস করবে? ম্যাডাম মোড়ো একটু বাদে অফিস থেকে বেরিয়ে গেলেন, যাতে আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারি। উনি বেরিয়ে যেতে আমি ধীরে ধীরে মার কাছে গিয়ে দাঁড়ালাম। মা জল ভরা চোখ তুলে আমার দিকে এক দৃষ্টে তাকালেন। মুখ থেকে খালি একটা শব্দ বেরিয়ে এলো, ছি। বাবা ধীর গলায় বললেন, এর উপযুক্ত শাস্তি আমরা তোমাকে দেব। সব গল্পের মধুরেণ সমাপয়েত হয় না। ওই 4 জন ছেলে মেয়ের শাস্তি হলো আমি আবার হাসি খুশি থাকতে শুরু করলাম, এমন কিছুই আমি বলবো না। বাবা মা কয়েকদিন আমার সাথে কথাই বললেন না, আমার কোনো কথাই শুনলেন না। এমনকি আমার বাড়ি থেকে বেরোনো কয়েকদিনের জন্য বন্ধ করে দেওয়া হলো। ছোট বোনটাও যেন বুঝতে পেরেছিল যে বাড়ির এই গম্ভীর পরিবেশের জন্য আমিই দায়ী। সেও আমাকে এড়িয়ে চলতে লাগলো। সবার উপরে আমারও কেমন একটা অভিমান হলো। কাউকে সত্যিটা জানাবার আর কোনো প্রয়োজন বোধ করলাম না। 1 সপ্তাহ পরে আমি জানতে পারলাম বাবা আমাকে স্কুল থেকে ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করবার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের মধ্যে সবকিছু আগের মতো স্বাভাবিক হতে বেশ কয়েক মাস লাগলো। সব সত্যি অবশ্য বাবা মা জেনেছিলেন। অনেক বছর পরে কথায় কথায় আমি ওদের সব বলেছিলাম। যেসব কথা আগে ওরা কখনো শুনতে চাননি, অতগুলো বছর পর সেসব কথা শুনে তারা স্তব্ধ হয়ে গিয়েছিলেন। আমার অলক্ষ্যে দুজনে আত্মগ্লানিতে চোখের জলও ফেলেছিলেন। কে জানে সবকিছু বলে ঠিক করেছিলাম কিনা। জীবনের শেষ দিন পর্যন্ত সেই অপরাধবোধ তাদের কুড়ে কুড়ে খেয়েছিল। কত কথাই যে মনে পড়ে